going to be discussing this evening, Tareq, by the European nationals' entitlement to welfare benefits. At the same time, আমি একটু সামান্য আপডেট দিলাম সাইরাম দর্শকরা যারা contractual lease. What do we mean by that? Contractual lease হলো গেছে অন্য কোনো contractual tenancy rather, যে অন্য কোনো tenancy নাই, তার মানে হলো গিয়ে যে এতে কোনো statutory tenancy নাই, হয় council secure tenancy নাই, non secure tenancy নাই, assured tenancy নাই, যে একটা আপনার housing association যারা থাকেন তারা নাই। আর আমরা আরো একটা টেকনিক্যাল টার্ম যে আমরা ইউজ করি এটা হলো গিয়া দি রেন্ট প্রটেক্টেড টেনেন্টস, তারাও নাই। তারাও লাগে খালি আপনার যে সিম্পল প্লেন এন্ড সিম্পল এক কন্ট্রাক্ট দেওয়া হয়েছে প্রাইভেটের লখান বিটুইন ইউ এন্ড মি, একটা হয় যে ও লগে টার্মস এন্ড কন্ডিশনস the tenant will be obligated to maintain XYZ. Landlord will be the same. In terms of termination, it depends entirely at the discretion of the landlord. এখন আপনি তাহতা ফারবা বছরের পর বছর কোনো অসুবিধা নাই, বাট যে হিউজ একটা প্রবলেম হয় এটা হলো গিয়া যে যখন দেখে যদি যে আপনি একটা ব্রিচ করছেন কোনো টার্মস এন্ড কন্ডিশনস অফ দি টেনেন্সি, তাহলে ল্যান্ডলর্ডে all they have to do is to serve a notice which will require the tenant to vacate the property within 4 weeks. 4 weeks খানে যে আপনারা জিজ্ঞাসা করেন 4 weeks থেকে একটা যে একটা মিট করে মানে কমপ্লাই করে যে Protection from Eviction Act 1977 এর যে টার্মটা দ্বারা ঠাইটা তারা মানে কমপ্লাই করে যে যতক্ষণ পর্যন্ত তারা 6 সপ্তাহ নোটিশ দেওয়া হয়েছে, আর যেহেতু উইক টু উইক tenancy which begins on a Monday, ends on a Sunday, সকল যদি ডেটগুলা লিগাল যে ল্যাঙ্গুয়েজটা ভাষাটা যদি মানে কারেক্ট থাকে, তাহলে there will be no discretion on a judge in a county court to decide whether or not the eviction or the possession order should follow. Now, একটা ক্লাসিক সার্কামস্টান্স যেটা হয়েছে মানে একটা কেস আইছে এখন এগো হাউস অফ লর্ডসও গেছে, আমার সামান্য একটা মানে ইনভলভমেন্ট আছিল মাঝখানে এক সময়, বেচারা তাইন তাকসুন ইতান গরো for about 21 years. 21 years থাকার বাদে তান ল্যান্ডলর্ড which happens to be a co-opted trust. What do I mean by that is এটা হলো গিয়া যে কোনো হাউজিং অ্যাসোসিয়েশনও নাই, হাউজিং অ্যাসোসিয়েশন জড়িত হইলে তারা একটা মানে আনইনকর্পোরেটেড যে অ্যাসোসিয়েশন যেওয়া লাগে একটু টেকনিক্যাল একটা কমপ্লায়েন্স আছে, এটা তারা মিট করেন বলে co-opted trust যারা হয় যে the tenants themselves can create an association rather like a tenants the association. এটা যদি তারা গঠন করেন তাহলে তানটান্ডে ই স্ট্যাটাস দেওয়া হয় যে তানটাইন ই একটা মানে হাউজিং অ্যাসোসিয়েশন লাখান তানটাইন এগুলো মেনটেন করবা। নাও দিস কেস ওয়েন্ট টু দি হাই কোর্ট, তান লিগাল অ্যাডভাইজার মানে কইছেন যে তাইন তো 20 বছর থাকছেন আর তানডে ইলা যে এভিক্ট করা ঠিক নাই, আর প্লাস তান একটা হিউম্যান রাইটসের ইস্যু আছে ইনো ওটার সকলটা আর্গুমেন্ট গেছে হাইকোর্টর ফার্স্ট দিনের ট্রায়াল আছিল। ইন দ্য মিন টাইম তান ট্রায়ালের সময় একটা তান পাবলিক ফান্ডিং লিগেলেই তান বন্ধ হয়ে গেছিল, যে সলিসিটারে উইচ ইজ এ ওয়েল নোন ফার্ম তারা ডিল করছে এটা তারা মানে they weren't able to continue with the case any longer. এর বাদে অন্য একটা কেস গেছিল সিমিলার ওয়ে, যেটা হয়েছে যে নো যদি একটা ই ব্যাপারের যদি কেস থাকে যে তান্ডে অন্য কোনো একটা প্রোটেকশন দেওয়া উচিত, ও কেস আপনার এটা হয়েছে যে এটা নাম হলো গিয়া বেরেসফুড এন্ড ম্যাক্সফিল্ড, যেটা হয়েছে যে সুপ্রিম কোর্টের জাজ হলে হয়েছেন যে as long as the tenant has lived in the property for as long as they did in that case, which was longer than 10 years, তান্ডে ইলা মানে এভিক্ট করা ঠিক হইতো নাই, তান্ডে গু আন্ডার দ্য ল অফ প্রপার্টি অ্যাক্ট তান্ডে একটা 99 ইয়ার্স যেটা লিস্ট দেওয়া হয় ওরা তান্ডে একটা লিস্ট দেওয়াইব, therefore তান প্রোটেকশন আছে আন্ডার দি ল অফ প্রপার্টি অ্যাক্ট।
Now this is an enormous change. মানে আমরা যারা লয়ার হল ইলা কেস যারা আমরা চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ করার কোনো মানে অপরচুনিটি আসিল না ইলা। আমরা we only had to see whether or not the notice was defective. If the notice wasn't defective, i.e. invalid, তাহলে আমরা হইতাম যে না তোমার কোনো ডিফেন্স নাই, এমন অবস্থায় ল্যান্ডলর্ডে they will be certain to be able to get the possession order. But now Supreme Court landscape একবারে চেঞ্জ করলিছে forever in my view. যেখানে হইছে যে না তুমি যদি তাকে দেখো তাহলে তান্ডে ইকুইভ্যালেন্ট টু এ 99 ইয়ার লিস্ট হইব। তার মানে হইল গিয়া যে তাই একটা মনে করি একটা লাইফ লং টেনেন্সি, দ্যাটস এন ইনর্মাস বেনিফিট। তো ভিউয়ার হল যারা মানে এই সিচুয়েশন যদি তখন আপনারা আর যদি দেখেন যে আপনারা কোপ্ট ট্রাস্ট কিংবা অন্য কোনো ল্যান্ডলর্ডে প্রাইভেট ল্যান্ডলর্ড না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেনশন দিস তারেক ভাই, we're not dealing with private tenancies. যে একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালি তাই দিছেন তানলেন commercial tenancy যে না এটা it's rather like commercial, but ইগো আপনার কোঅপটেড যারা ট্রাস্ট আছেন ল্যান্ডলর্ড কিবা অন্য কোনো কমার্শিয়াল ল্যান্ডলর্ড থাকতে পারে যে তান্ডে কন্ট্রাকচুয়াল টেনেন্সি দিছেন। মনে হোক একটা মনে হোক যে এমপ্লয়ার ওর এমপ্লয়ি আপনি একটা কাম করা বড় একটা যে কোম্পানির লগে, আর তারা কইছে যে তোমার বেনিফিট হইব একটা যে তোমারে আমরা একটা টেনেন্সিও দিমু মানে খামল লগে, এটা একটা বেনিফিট, আর ও অ্যাটাচমেন্ট থাকবো। কিবা তারা যদি কোনো অন্য কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট লগে কাম করেন তারা কইতে পারে যে তোমার ওয়ান অফ দি পার্কস, ওয়ান অফ দি বেনিফিট অফ ইউর এমপ্লয়মেন্ট ইজ দ্যাট ইউ উইল অলসো be receiving an accommodation, and that accommodation is going to be a week to week contractual tenancy, কোনো protection নাই whatsoever. In these circumstances, better get benefit from this. Absolutely. তারা যদি benefit করা হয় তাহলে they can rely on this judgment, আর তারা হয়তো now we can do some research on this, আর মানে দেখা যাইব যে there are tens of thousands of people in this situation, maybe more, যে এই কেসটা তারা বেনিফিট করতে ফাইতে পারবা। সো আপনারা যদি কোনো যদি এই সিচুয়েশন থাকেন দেন বাই অল মিনস আপনারা লিগাল অ্যাডভাইজারে গিয়া দেখবা এই কেসটার যে একটা বেনিফিট পাওয়া গেছে ওটা আপনারা যে এক্সপ্লোর করবা। থ্যাংক ইউ। আমার মনে হয় অনেক কলার বলা হচ্ছে, কল নেওয়ার পরে আবার ফিরে আসবো। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার একটা ইমিগ্রেশন সংক্রান্ত কোয়েশ্চেন ছিল। জি বলেন প্লিজ। জি, আমি এখন বর্তমানে টায়ার 1 জেনারেল এক্সটেনশনে আছি। জি। আমার 3 বছর কমপ্লিট হবে 2013 এ। আমি যখন এক্সটেনশন পাই তখন আমাকে ইনকাম দেখাইতে হয়েছিল আপনার 30,000 পাউন্ড, এবং পার্মানেন্ট আপনার ইনডিফিনিট লিভ টু রিমেইন যখন অ্যাপ্লাই করব তখন আমার এই 30,000 পাউন্ড রিকোয়ারমেন্টস। এখন ওইটা 12 মান্থের জন্য টায়ার কি বেসিক্যালি। আমি যদি 3 বছর যদি মেইনটেইন করতে না পারি 30,000, বাট লাস্ট ইয়ারে যদি পারি 12 মান্থে, তাহলে সেটা হবে। কারণ আমার ইদানিং দেখলাম যে আমার এটা 30,000 থেকে ড্রপ করছে, তো এটা কোনো প্রবলেম হবে আমি যদি লাস্ট ইয়ারে শুধু 30,000 পাউন্ডটা দেখাতে পারি? এখন পর্যন্ত যেটা আছে আর কি, প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনার প্রতি বছর এটা থাকতে হবে, কিন্তু পার্মানেন্সির জন্য অ্যাপ্লাই করলে আপনাকে লাস্ট বছরটাই দেখাবেন, কিন্তু কোনো কারণে যদি তারা ভেরিফাই করতে চায় সেক্ষেত্রে আপনাকে সেটা প্রুফ করতে হবে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে, শুধুমাত্র শেষ বছরে আশায় থাকলে হবে না। এই হচ্ছে আজকে পর্যন্ত পজিশন। আপনি 2013 যখন করবেন তখন কি হবে বলা যাচ্ছে না, কারণ ইমিগ্রেশন ল এত দ্রুত চেঞ্জ হচ্ছে আমরা নিজেরাই কুল পাচ্ছি না। সুতরাং আপনাকে 3 বছরই দেখাতে হবে যে আপনার থাকতে হবে, দেখাতে না হয় যদি বলি থাকতে হবে এই ইনকাম। তবে লাস্ট যখন ইনডেফিনিট লিভ টু রিমেইন করবেন তখন লাস্ট ইয়ারে দিলেই হবে, কিন্তু কোনো কারণে যদি ভেরিফিকেশন চায় সেটা কারণে প্রবলেম হতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে টিয়ার 2-তে অনেকেই দেখা গেছে যে ওয়ার্ক পারমিটে আসছেন, কাজ করছেন, শেষ বছরে দেখাচ্ছেন এই ইনকাম দেখাই দিলেন একটু বাড়িয়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি ইনডেফিনিট লিভ টু রিমেইনও পেয়ে গেছেন। কিন্তু আমার জানা মতে এমনও রয়েছেন যে যখন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন তখন বলছে যে আপনি তো বলছিলেন 5 বছর এই পরিমাণ ইনকাম করেছেন, ট্যাক্স তো দেন নাই, সুতরাং ইউ আর নট এ পারসন অফ গুড ক্যারেক্টার, সুতরাং আপনি আগে মিথ্যা বলেছেন, আপনাকে সিটিজেনশিপ দেব না, এরকম ঘটনাও ঘটছে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে।
আশা করি আপনি উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ। আমি যাব নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার মনে হয়, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন প্লিজ। আচ্ছা, আমার ব্রাদার আপনার সাথে কথা বলতে চায়। জি বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গত ফ্রাইডে কোর্টটা হিয়ারিং আছিল বুঝছেন নি? জি। তো স্টুডেন্ট আছিল কি তার কেসটা তার ব্যাংক স্টেটমেন্ট দিতে আছে না লাগিয়া তার কোর্ট হিয়ারিং আছিল ফ্রাইডে। জি। তো জজে তার অ্যাপ্লিকেশন তার জিও করতে অ্যাকসেপ্ট করছে। জি। অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দিছে। জি। হ্যাঁ। সো ওখানে কতদিন পরে পাইব ভিসা দিব তারা? অ্যাপিল এলাও হলে পরে আপনার নরমালি 1.5 থেকে 2 মাস লেগে যায়। সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে। জাজমেন্ট আসবে, জাজমেন্ট আসার পরে তারপর হোম অফিস লিখবে যে কাগজ তোমার আপিল এলাও হয়েছে, তোমার পাসপোর্ট এবং পাসপোর্টের ছবি এবং কোন কোন সময় তারা কাস্ট লেটারও চায়। এই 3-4টি জিনিস আপনাকে দেবেন, তখন মাস 2-1 লাগতে পারে। সুতরাং তাড়াহুড়া করে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউম বন্ধ করে কথা বলুন প্লিজ। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন প্লিজ। জি জি তারেক ভাই। জি বলেন প্লিজ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন ভাই। আমি মনে করেন আমার কথা পরে আপনি আমার উত্তরটা দিয়েন। আমি 14 বছরের কেস মারছিলাম বুঝছেন, আমার কেসটা রিপোজ করতে। এরপরে আমি আমাকে অ্যাপিলে দিছে, অ্যাপিলেও আমাকে ক্যান্সেল করছে। এখন আমি আপার ট্রাইব্যুনালে আমার কেসটা গ্রহণ করছে ওরা। এখন মনে করেন আমার আগামী সপ্তাহে আমার হেয়ারিং আছে। এখন হেয়ারিং পরে যদি ওইটা আবার যদি আমাকে রিপোজ করে, আমি আর কিছু করতে পারবো কিনা, প্লিজ আমাকে ওটা কাইন্ডলি জানাবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার আপার ট্রাইব্যুনালে হিয়ারিং যদি হয়ে থাকে, তাহলে আপার ট্রাইব্যুনালে হিয়ারিং এর পরে আরো খুব সম্ভবত 18 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি আপার ট্রাইব্যুনালে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপাতত কোনো ফিজ লাগবে না, সেটার জন্য কোনো ফর্মও নাই। আপনার শুধুমাত্র সাদা কাগজে লিখে অ্যাপ্লাই করতে পারবেন আপার ট্রাইব্যুনালে। এই আপার ট্রাইব্যুনালে যদি আপনার রিফিউজ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি এই কোর্ট অফ অ্যাপিলে কোনো লিগেল পয়েন্টে যে এরর থাকে, খুব সম্ভবত 400 পাউন্ড ফিজ, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, ফিজ আছে, ফিজ সহ অ্যাপ্লাই করবেন। কিন্তু খেয়াল রাখবেন, কোর্ট অফ অ্যাপিলের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি আপনার গ্রাউন্ডস না থাকে, যে কোনো সময় যে কোনো মিস্টেকের জন্য কোর্ট সেক্ষেত্রে আপনার উপর কস্ট অর্ডার দিয়ে দিতে পারে। সুতরাং খুবই খেয়াল রাখবেন। একমাত্র এই মানে পারমিশন সেকেন্ড হিয়ারিং যেটা হচ্ছে, সেখানে যদি জাজমেন্টে আপনার হেরে যান, একটা অ্যাপিল করতে পারবেন রিকনসিডার করার জন্য আবার আপার ট্রাইব্যুনালে, সেক্ষেত্রে কোনো ফিজ লাগবে না। আর এরপরে গেলেই আপনার কোর্ট অফ অ্যাপিলে যাবেন, সেক্ষেত্রে ফিজ লাগবে। আর কোনো ভুল হলে আপনি হেরে গেলে সেক্ষেত্রে আপনার পেনাল্টি হতে পারে, কস্ট অর্ডার হতে পারে। এখানে খেয়াল রাখবেন, যদি অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পেপার হিয়ারিং দিয়ে থাকেন, যদি শুধুমাত্র বলেন পেপারের উপর বেস করে, আবার রিফিউজ করার পরে আবার 3 থেকে 4 দিন কোর্ট সময় দেয়, ইয়েস এইসব বিষয়ে তুমি কি ওরাল সাবমিশন করতে চাও কিনা, কোর্টে ব্যারিস্টার নিয়ে যেতে চাও কিনা, সেক্ষেত্রে আরেকটা হিয়ারিং পেতে পারেন। সুতরাং আরও কয়েকটা স্টেজ রয়েছে। যদি আপনার লিগেল পয়েন্টে থাকে মানে এরর থাকে, সেক্ষেত্রে আপনি যেতে পারবেন আরও কয়েক স্টেজ। সুতরাং বি কেয়ারফুল। আশা করি কিছু একটা সমাধান হবে। যেহেতু আপার ট্রাইব্যুনাল আপনাকে রিসিভ করেছে, লিগেল পয়েন্টে ভুল পেয়েছে, আশা করি আপনার এটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। আশা করি আপনার উত্তর পেয়েছেন। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো। ফিরে এসে আপনাদের কিছু ইমেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর দেখা হচ্ছে।